শুনেছিলাম তুমি তো খুব সুন্দর গান করো। কি যে বলেন দাদা, এই সকালবেলা একটু বসে আছি তাই একটু গান করছিলাম। না, গান নিয়ে তুমি ভাবতেই পারো, সিরিয়াসলি ভাবতে পারো। কত লোক গান গেয়ে তো পয়সা রোজগার করছে। একটু গান গাইলে আপনার বোন মানে আর ভাঙা কাঁসর ঘন্টা বাজিয়ে না তো? ও না না, আমার গান শুনে মনে হলো তোমার গলায় সুর আছে, তাল আছে, আর গলাটাও খুব সুন্দর। তবে গরু ধরে শিখতে হবে। বেশ, তাহলে আজ থেকে আমি শুরু করবো, গায়ক হবো, গান শিখবো। আচ্ছা দাদা, হ্যাঁ লোকে গান শুনে আমাকে টাকা দেবে? হ্যাঁ, গায়ক হতে পারলে নিশ্চয়ই দেবে। বেশ, তাহলে আমি টাকা রোজগার করে দুধের চাকি মেরে আপনার বোনকে বলবো, দেখো দেখো আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আরে দেখো না, কত লোক হাওড়া স্টেশনে, মন্দিরে, কত জায়গায় গান দিয়ে পয়সা রোজগার করছে, আর তোমার হবে না? নিশ্চয়ই হবে। হ্যাঁ বলো। আপনি আমাকে দাদা সিঁড়ি বানিয়ে দিলেন। হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না তো। ঠাকুর মশাইয়ের মেয়ে, হ্যাঁ বুঝলেন দাদা, ঠাকুর মশাইয়ের মেয়ে মস্করা করে আমাকে কি বলে জানো? হ্যাঁ। বলে ওই রকম কানাই গান শুনিয়ে হাতে বাটি নিয়ে ভিক্ষে করছে। হ্যাঁ। আমরা যে ভিখিরি, যে হাটে বাজারে স্টেশনে সর্বত্র গান শুনে বেড়াবো? আমরা হলাম কুমোর, শিল্পী। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তোমরা কত শত মূর্তি তৈরি করো, আরও কত কিছু করো। তা আমার বোনটিকে ডাকো, তার সঙ্গে দুটো কথা বলে চলে যাই। 100 টাকা খরচের অর্ডার পেয়ে। ও আচ্ছা, তাই নাকি? সেইটাই তৈরি করছি। আচ্ছা, আচ্ছা দাদা, আমি ডাকছি। হ্যাঁ ডাকো। রাগাবো, ও রাগাবো, শুনছো? যোগিন দাদা এসেছেন। বুঝেছি বুঝেছি, হাত পা ধুয়ে আসছি। টাকা নাই, তুমি তো ওর সাথে হাতে হাতে কাজটা করতে পারো। ধুর, ওই হাঁড়ি কোড়া ভার এসব আমার কি আর ভালো লাগে? তা এখন কি হচ্ছে? কি আর হবে, ভাবছেটা পাথরের মূর্তি বানানোটা ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, তুমি বানাবে পাথরের মূর্তি? এ বলো কি? হ্যাঁ, পাথরের মূর্তি বানানো কি যাতা কাজ নাকি? হ্যাঁ, কেন তুমি হবে ভাস্কর শিল্পী? আরে বাবা, আগে খাল বিল পার হও, তারপরে নিও সাগরে যেও। ও, আপনি ভাবলেন আমার দ্বারা বুঝি কিচ্ছু হবে না? দেখবেন আমি ঠিক একদিন করে দেখাবো। তোমার মাথায় যে কি সব ভাবনা আসে তা তুমিই জানো। দাদা, কি ভাবনা? কি হয়েছে গো? ওর আর কাদা মাটি ছানতে ভালো লাগে না, ও নাকি পাথরের মূর্তি তৈরি করবে। কি পাথরের মূর্তি? কোনোদিন ছেনি হাতুড়ি ধরেছে যে করবে? হেলে ধরতে পারে না, আবার কেউতে ধরে। কি হলো, খারাই আছে যে? দাদা দোকানে এসেছে, কিছু খেতে দিয়েছো? কিটা দেবো শুনি? ও, সেও বলে দিতে হবে? বোঝো বোঝো দাদা, আরে খাড়াই না থেকে ঝোলা গুড় আর মুড়ি আছে, নিচে নাও আর দাদারে দাও। না না, আমার পেটটা খুব আচ্ছা। খারাপ, আমাকে কিছু দিস না। শোন, সামনে রবিবার আমার ছোট ছেলেটার জন্মদিন। আরে 5 বছর পূর্ণ হবে। লজ্জা করে দাদা, আরে কতবার তোমাদের বাড়িতে খেলাম, অথচ একবারও নেমন্তন্ন করে তোমাদের খাওয়াতে পারলাম না। এই, এই, দাদার কাছে আবার লজ্জা কিসের? হ্যাঁ, দাদার কাছে আবার লজ্জা কিসের? আমি তো তোদের অবস্থা বুঝি। কানাইটা যদি একটা কাজকর্ম করতো তাহলে নয় বোঝা যাবে। চল, ওইটা নিয়ে কিছু মনে করিস না, সব হয়ে যাবে। আর শোন, সামনে রবিবার কিন্তু নিশ্চয়ই আসবি, বুঝতে পারলি? আরে কানাইটা কোথায় গেল? ডাক না রে, কানাইটাকে ডাক। আরে শুনছো? বলে চলে যায়। শোনো শোনো কানাই, তোমাকে বলি একটা কথা, সামনে রোববার তোমাদের কিন্তু নেমন্তন্ন, আসা চাই কিন্তু। রাজামশাই আসবেন দাদা? রাজা মশাই? কেন রাজা মশাই না হলে কি তুমি আসবে না? মানে আমাদের কি তোমার পছন্দ হচ্ছে না? না, ঠিক তা নয়, তবে আপনি রাজ কর্মচারী, রাজার সঙ্গে কত ওঠা পড়া, সেই জন্যে ভাবলাম নেমন্তন্ন করতেই পারেন। তোমার কথাই যেন এটা কেমন কেমন লাগছে। তোমার মাথার মধ্যে কিন্তু একটা মতলব ঘুরছে। আরে ছাড়ো তোর কথা। মাসি কেমন আছে গো? মাসি? আরে মাসি ভালো আছে, মায়ের কথা মতোই তো জন্মদিন করতে বাধ্য হচ্ছি। নাহলে তুই বল, এই 3 মাস আগে ছোট ছেলেটার অন্নপ্রাশন কত ঘটা করে দিলাম, তারপরে আবার আসলে অষ্টম গর্ভের সন্তান,
মা এত করে বললো যে আর মায়ের কথা ফেলতেই পারলাম না। তবে দাদা আপনার বাড়িতে সবাই খেয়ে কিন্তু খুব ধনী ধনী করে। আরে এমনি এমনি ধনী ধনী করে না, পয়সা খরচা করে খাওয়ায় তাই ধনী ধনী করে। আপনার কত ক্ষমতা দাদা। আরে তুমি আমাদের বোন, ভরসা, আত্মীয় স্বজনের কাছে কত গর্বে। তুমি হচ্ছে রাজ কর্মচারী। রাজা মশাই তো আমার পরামর্শই চলে, ও কিন্তু সে কথা বোঝে কজন না বল। আরে আজ না বুঝলেও একদিন নিশ্চয়ই বুঝবে, কেমন? এই এই শোনো শোনো, বাটি হাতে করে কথা কিনতে হবে। কুড়মুড়িটা গেল, যাও। আরে আরে ওদিকে যাচ্ছ কোথায়? আরে মাটির হাড়ি কলসগুলো রোদে শুকোচ্ছে, ওখানে যাও। আর আর দেখো কিছুতে যেন মারিয়ে না দেয়। একটা লাঠি নিয়ে বসো, খেতে খেতে পাহারা দাও। কি বুঝেছো? বুঝেছি, কিছুতে যেন না মারায় সেটি দেখতে হবে, তাই তো? হ্যাঁ যাও। ঠিক আছে। ও আর ঠিক হলো না, একেবারে ছোট শিশুর মতো। আরে ও মন দিয়ে তো আর পেট চলে না। আজ নয় দুজন, এরপর সংসার বাড়লে তখন কিভাবে চলবে বলো? ওকে বোঝা বোঝা, তোর সঙ্গে কাজ করিয়ে করে কাজটা শেখা। কম বুঝিয়েছি, সব শোনে, মনে রাখতেই পারে না। আর কাজের কথা কত চেষ্টা করেছি জানো, তুমি যা বানাতে দেবে সব বেকারটেরা হয়ে যাবে। উল্টে এক কাজ আমাকে 3 বার করতে হয়। ও এ তো দিব্যি ব্যাপার। ও বেশ হাওয়া খেয়ে ঘুরে বেড়াবে আর তোর ঘাড়ে সমস্ত কাজের ভার চাপিয়ে দেবে। কি করবে বলো? কম ঝগড়া করেছি, কিছুতেই কিছু হবার নয়, তাই সব ছেড়ে দিয়েছি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় কথা বলেছিলাম, কিন্তু ও বলে আমি বড় গায়ক। এটাই ওর দোষ, জানো? মমতা যাই থাক, বাবুর ভাবটা সবসময় বড় বড়। আরে ওর বাবার কাছে শুনেছি হ্যাঁ ছোটবেলায় নাকি ওই জামা প্যান্টের ওপর চকমকি লাগিয়ে চারিদিকে পরে ঘুরে বেড়ায়। কুকুরে তারা করতো না? আরে করতো, একবার তো নাকি কুকুরে কামড়েও দিয়েছে। হ্যাঁ ও ওই জন্য এরকম চক্রা বকরা পোশাক পরে এখনো ঘুরে বেড়ায়। হাই ভাঙলো, আরে কি ভাঙলো, কি করে ভাঙলো? মেরেছি মেরেছি, আরে কি মেরেছো? এই তো দেখে যাও, এক ঘায়ে 7-7টাকে কতগুলোকে মেরেছি। 1 2 3 4 5 6 7, একেবারে 7-7টাকে মেরেছি। হাই আমার বড় কলসটারে গুঁড়ো করে দিল রে। এই চলো বলছি দাদার কাছে, চলো। তুমি যে কি মূর্তিমান কাজ, চলো। এই কি হয়েছে? কি হলো, খাড়ায় আছো কেন? কি হয়েছে নাকি? আরে সবই আমার কপাল, দেখে যাও কি নিয়ে আমি সংসার করছি। কি হয়েছে কানাই? কি হলো, লজ্জা করছে? এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে? আরে চুপ করে আছো কেন, বলো। আরে বলার মুখ থাকলে তবে তো বলবে। খেতে গিয়ে কলসের গায়ে একটু ঝোলা গুড় পড়েছি, মাছি তাতে এসে উড়ে বসে। আচ্ছা। আর মাছি লাঠি দিয়ে মারতে গিয়ে আমার হাড়িটাই গুঁড়ো করে দিল। এই শব্দ বল। আরে তুমি বলো না কি আছে বলার। আচ্ছা দাদা, আমাকে কি বলেছিল? কিছুতে যেন না মারায়, হ্যাঁ সেটি দেখে মাছিগুলো কলসের গায়ে উড়ে আসে, আবার এসে বসে। আমি তাহলে কতবার বারণ করছি, এই কলস মারাস না, কলস মারাস না। উড়ে যায়, আবার এসে বসে, উড়ে যায়, আবার এসে বসে। ব্যাস, আমারও মাথায় রাগ হয়ে গেল, আমিও দিচ্ছি। কি দিছো? একবারে 7-8টারে দিচ্ছি। হ্যাঁ বুঝেছো দাদা, এমন মানুষ তুমি কোথাও দুটো পাবে না। আচ্ছা কানাই, তুমি তো মাছি মারলে, কিন্তু ক্ষতিটা কার হলো? তার আবার একবারে 7-8টাকে মেরেছি, এটা কি দাদা কম না? আচ্ছা তার কথা, আরে কারে বোঝাচ্ছ? একটা গভীর নিরেট গরু। এই মুখ সামনে কথা বল। আচ্ছা ঠিক আছে, তুমি নয় বীর পালোয়ান, 7টা মেরেছো, তাই তুমি 7 মার পালোয়ান হয়েছে। বাহ, এইটা দাদা আপনি কিন্তু ভালো বলেছেন। 7 মার পালোয়ান, আজ থেকে আমি 7 মার পালোয়ান। এই নামটা তোমার পছন্দ হয়েছে?
খুব দাদা, খুব পছন্দ হয়েছে। কানাই, তুমি যদি নিজের ভালো নিজে না বোঝো তাহলে পালোয়ানগিরি করবে কোথা থেকে? না দাদা, আমি এখানে আর থাকবো না। হ্যাঁ? এটা পালোয়ানদের জায়গা না, আমি আর এখানে আর একদম থাকবো না। বলো কি কানাই? আরে কানাই শোনো, বুঝলেন দাদা, কাউকে বললে বিশ্বাস করবে, ভাববে আমি বানিয়ে বলছি। ওকে। মানুষ এত বোকা হয় নাকি? শোন শোন, ওকে একটু ঝাড়ফুঁক করা দরকার, একটু ডাক্তার দেখাতো। তোর মা বাবাদের বলো কোথায় আমার বিয়ে দিয়েছে সেটা দেখে যেতে। এখানে আমি থাকবো না, এটা পালোয়ানদের জায়গা নয়। বলতে বলতে গড়গড় করে ভিতরে চলে গেল। আরে রাখো রাখো, ও মুরত জানা আছে। এই 1.5-2 বছরে কতই দেখলাম, এই দৌড়তেই পারে যার সমান। না না, ওর মুখ চোখ দেখে আমার যেন একটা কেমন কেমন লাগছে। না, আরে আমি কি করতে পারি বলো? পুরুষ মানুষকে তার ঘরের মধ্যে বেঁধে রাখতে পারি না। ও যেতে চাই যা, ও বাইরে গেলে ঠেকতে ঠেকতে জ্ঞান কমটি চালার চতুর হয় হোক। আবার উল্টোটাও তো হতে পারে। হ্যাঁ, উল্টোটাও হতে পারে। ওর শুধু বয়সটাই বেড়েছে, কিন্তু মনটা ছোট শিশুর মতো সহজ সরল। আরে ছোটদেরও কিছু বুদ্ধি থাকে দাদা। থাকে থাকে, কিন্তু সেটা তো পরিণত বুদ্ধি নয়। সেই জন্য তো সে আগুন ধরতে যায়, সাপ নিয়ে খেলা করে। আমার কপালটাই পড়া দাদা, এই স্বামী ছেলে পুলে নিয়ে ঘর সংসার করবো আর দর্শনের মতো সে ভাগ্য আমার নেই। আবার অনেকের তো স্বামী থেকেও নেই, দুশ্চরিত্র লম্পট, ঘর সংসার থাকতে আবার একটা বিয়ে করে পালিয়েছে। না বেলা না না, স্বামী দেবতা, মিথ্যা কথা বলবো না গো, স্বভাব চরিত্রও খুব ভালো, কিন্তু ওই অকর্মার ঢেকি, কামের মধ্যে দুই, খাই আর শুই, আর সারাদিন ঘরে বাইরে খাটতে খাটতে আমার কান যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর ধৈর্য স্বভাব চাই না বলে এ নিয়েই জীবন চলবে। কার কপালে কি আছে সেটা কি কেউ কি বলতে পারে রে? কেউ আরে ও কানাই, কানাই তুমি কোথায় যাচ্ছ? আরে এই এই তুমি কোথায় যাচ্ছ? আমি সাতমার পালোয়ান, আমি এখানে আর থাকবো না। তা কোন চুলাই যাচ্ছ সেটা তো বলে যাও। সব জানতে পারবি। মুখে কেড়া ঢুকেছে না। কানাই, আরে ও কানাই! কানাই কোনো সাড়া দেয় না। ও এরকম অদ্ভুত পোশাক থেকে অনেকেই ওকে জিজ্ঞেস করে, কানাই তুমি কোথায় যাচ্ছ? কিন্তু সে কোনো সাড়া দেয় না। ও মাথার মধ্যে কিছু একটা চলছে, যেটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ও তো নিজেকে সাতমার পালোয়ান ভাবছে, তাই কি কানাই বলে সাড়া দিচ্ছে না? তাহলে কি একবার সাতমার বলে ডেকে দেখবো? হ্যাঁ, একবার সাতমার বলে ডেকেই দেখি। সাতমার, ও সাতমার, কোথায় যাচ্ছ? আমি রাজার কাছে যাচ্ছি। রাজার কাছে? আরে বলবে তো, আমিও তো রাজার কাছেই যাবো। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। না, আমি একাই যাব। আরে একা গেলে রাজামশাই তোমাকে তো রাজ দরবারে ঢুকতেই দেবে না। আমি পালোয়ান, আমাকে নিশ্চয়ই ঢুকতে দেবে। তা রাজার কাছে কি আর্জি নিয়ে যাচ্ছ শুনি? আমি রাজার কাছে পালোয়ানের চাকরি করব। হ্যাঁ, তুমি করবে পালোয়ানের চাকরি? হ্যাঁ? তা ভালো, তা ভালো। মাছি মারা পালোয়ান হিসাবে তোমাকে বেশ ভালোই মানিয়েছে। বা সুন্দর সুন্দর। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। তা যাও যাও যাও, গিয়ে দেখো যদি কিছু হয়।
কেন কেন? আমি যতই দিই তবুও অভাব যাবে না, সেই জন্য তো আমি বড় হতে চেষ্টাই করি না। কিন্তু কেন? ওই যে বংশের উপর অভিশাপ আছে মহারাজ, বংশের উপর অভিশাপ। তা কিসের অভিশাপ? বলো বলো কিসের অভিশাপ? বহুদিন আগে আমাদের গ্রামে এক নিষ্ঠাবান কালী সাধক ছিল। প্রায় সাধনায় তিনি মগ্ন থাকতেন। একদিন মা কালী আবির্ভূত হলেন, বললেন তিনি সন্তুষ্ট, তাই তাকে বর দিতে চায়। কিন্তু কি বর চাইবে চিন্তা ভাবনা করতে না পেরে মা কালীর কাছে কিছুটা সময় চেয়ে বাড়ি ফিরে যায়। আরে দূর, ঠাকুর দেবতা কখন এভাবে সময় চাই নাকি? আহা সেনাপতি, ও কোথায় নিয়ে যায় শোনোই না। বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে বরদানের কথা বললেন। স্ত্রী ধন সম্পত্তি চাইবেন, কিন্তু নিঃসন্তান স্ত্রী সন্তানের জন্য বর চাইতে বললেন। পাশ থেকে অন্ধ মা তার অন্ধত্ব ঘোচাবার জন্য বর চাইতে বললেন। তা সাধক বাবা কি বল চাইলো? তার ইচ্ছা অবশ্য ধন সম্পত্তি, কিন্তু পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা। তিনি সবটা শুনে বললেন, তুমি মা কালীকে বলো, মা আমার মা যেন তার নাতিকে সোনার পালঙ্কে দেখে। বাবা এই না হলে বুদ্ধি, আমার সব চাহিদা এক বরেই পূর্ণ হলো। কিন্তু মহারাজ বিপদে পড়লাম আমরা। কেন কেন? ওই প্রতিবেশী হলেন আমার পিতামহের পিতামহ। মা কালী তাকে বর দিলেন ঠিকই, কিন্তু আমার ওই পিতামহের পিতামহের উপর রুষ্ট হয়ে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন, তোর বংশে কখনো অভাব দরিদ্র যাবে না। এতে আমাকে দোষ দিয়ে কি লাভ বলুন মহারাজ? রসিক, তুমি একটা প্রধানমন্ত্রী খাজানজিকে বলে ওকে কিছু অর্থের ব্যবস্থা করে দিও। যথাজ্ঞা মহারাজ। সাক্ষাৎ প্রার্থী কেউ থাকলে আসতে বলো। প্রহরী, প্রহরী, জয় মহারাজের জয়। কোনো সাক্ষাৎ প্রার্থী থাকলে পাঠিয়ে দাও। জয় হুজুর। মহারাজ, রসিকলাল মা কালীকে নিয়েও গল্প তৈরি করছে। মাফ করবেন মহারাজ, এ গল্প আমার ওই পূর্বপুরুষদের কাছ থেকেই শোনা। জয় মহারাজের জয়। রসিক, একে চেনো নাকি? না মহারাজ, এই প্রথম দেখছি, এর আগে কখনো দেখিনি। তা আমার তো কোনো বিদূষকের প্রয়োজন নেই, তাহলে এই তুমি কে? এখানে কেন এসেছো মহারাজের কাছে? আমি পালোয়ান, আমি এখানে কাজের জন্য এসেছি। কাজ? কি কাজ? যা দেবেন তাই। তোমার জমি জিরেদ নেই? না হুজুর, তা তোমার বাবা কি করে? বাবা মারা গেছেন। ও, তা বেঁচে থাকতে কি করতো? হাঁড়ি, কলসি, সরা এইসবই তৈরি করতেন। তা তুমিও সেই কাজ করো। ঠিক আছে, যাও। তবে যদি কাজ করতে কোনো অসুবিধায় পড়ো তখন নয় এসো। যাও। এই শোনো শোনো জয় মহারাজ। সেনাপতি, দেখো তো এত বড় পাগড়ি কেন মাথায়? আগে আমি হুজুর পালোয়ান হুজুর, এক গায়ে 7-7টাকে মেরেছি, তাই আমার হাতে ঢাল লাঠি সবসময় থাকে। এই তোমার নাম কি? আমার নাম সাতমার পালোয়ান হুজুর। এ 3 কোড়ি, 7 কোড়ি, 55, 56, 58 শুনেছি। এর ওপর 7 বার পালোয়ান, এর আগে কখনো শুনিনি। আমি এক গায়ে 7-7টাকে মারতে পারি, সেই জন্যই সবাই আমাকে সাতমার পালোয়ান বলে ডাকে। হ্যাঁ, বলো কি? এক খায় এই খ্যাংরা কাঠি দিয়ে এক খায় 7-7টাকে মারতে পারো? হতেও পারে, পালোয়ান দিদিটা তো একটা বিদ্যা, তা তার মধ্যে কি গুণ আছে সবসময় দেখেই বোঝা যায় না। সেনাপতি, ও যখন পালোয়ান, দেখোই না কিছু একটা ব্যবস্থা হয় নাকি? মহারাজ, কদিন ধরেই ভাবছিলাম যে রাজবাড়ির জন্য একজন পালোয়ানের দরকার। তা বেশ তো, ওকে যদি তোমার রাখার মতো মনে হয় রেখে দাও। তা পালোয়ান, একটা ব্যবস্থা তো হয়েই গেল, কিন্তু তোমায় মাইনে কত দিতে হবে? আগে 50 টাকা। 50 টাকা আমরাই পাই না। তাহলে যা ভালো মনে করবেন তাই দেবেন। ঠিক আছে,
আগে তোমার ক্ষমতা তো দেখি, তারপর না হলে 50 টাকায় পাবে। তবে পছন্দ না হলে কিন্তু কাজ নাও থাকতে পারে। এই শোনো, যেখানে বসেছিলে সেখানেই যাও, পরে দরকার হলে বুঝিয়ে দেওয়া হবে কাজ। যথাজ্ঞা মহারাজ। লোকটার বেশভূষা, কথাবার্তা বড়ই অদ্ভুত। এরকম একজন পালোয়ান আছে আগে তো কখনো শুনিনি। নিজেকে এত বড় পালোয়ান বলছে, অথচ আমরা কেউই জানি না। আমার কিন্তু সন্দেহ হচ্ছে মহারাজ। নাম ধাম জেনে খোঁজ খবর নিলেই তো সব বোঝা যায়। ও চিন্তা নেই মহারাজ, আমি সব নামধাম জেনে খোঁজ খবর নিচ্ছি। কাজ করুক, কাজই পরিচয় দেবে ও কত বড় পালোয়ান। জয় মহারাজের জয়। আপনি কি শান্ত ভ্রমণে বেরোবেন? আমি কি ঘোড়ার গাড়ি বের করবো? বের করো। যোগ্য মহারাজ। চলো সবাই, আজ একটু নড়ির দিকে চলো। মহারাজ, আজকে একটু ওই কবরস্থানে যাব। তা কবরস্থানে কেন? ওই এক সুন্দরী বিধবা মহিলা তার ওই স্বামীর কবরের পাশে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তা সে খেতেই পারে, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কি? ঠিক আছে, তাহলে অন্যদিকেই যাওয়া যাক। আহা সেনাপতি, তুমি দেখছি বড়ই বেরসি। তাহা রসিকলাল, বলো বলো, তারপর কি হলো? ওই যুবতী বলছে তার স্বামীর শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর সে যেন একটা যুবককে বিয়ে করে। তো অবশ্যই তার কবরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যেন অপেক্ষা করে। তাই দিনরাত হাত পাখা দিয়ে হাওয়া করছে যাতে কবরটা শুকিয়ে যায়। জয় মহারাজের জয়। মহারাজ, গ্রামের বহু মানুষ এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। একজনকে পাঠিয়ে দাও। জয় আজ্ঞা মহারাজ। বড় কিছু ঘটেছে নিশ্চয়। জয় মহারাজের জয়। তোমাদের এত লোকের আকুলার্তি কিসের জন্য? কি ঘটেছে? মহারাজ, মণিপুর গ্রামে এক বাঘ এসেছে। সে মানুষ মেরে গরু ছাগলকে সব ছারকার করে দিচ্ছে। রাতে ঘুম নেই, আহার নেই, প্রতিদিন প্রতি মুহূর্তে আতঙ্কে কাটছে। মহারাজ, আপনি আমাদের পালনকর্তা, রক্ষাকর্তা, আমাদের প্রভু। আপনি আমাদের বাঁচান, বাঁচান প্রভু। সেনাপতি, রক্ষা করুন প্রভু, ছেলে পুলেকে শেষ হয়ে যেতে বসেছি। সেনাপতি, কি করা যায় ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী, দ্রুত ভাবুন। আচ্ছা, ঘুম পাড়ানি গুলি ছুড়ে কিছু করা যায় না? বা একটা খাঁচায় একটা ছাগলকে টোপ হিসাবে রেখে দিয়ে? খাঁচা, ঘুম পড়ানি, গুলি, আসলে মহারাজ অনেকদিন প্রয়োজন হয়নি তো। এগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, এ আমাদের কিছুই জানা নেই। অপদার্থের দল সব। তা বাঘের আক্রমণে যারা আহত তাদের কি অবস্থা? আগে কয়েকজনের অবস্থা খুব খারাপ। কয়েকজন তো খোঁড়া হয়ে গেছে, কারো হাত নেই, কারো পা নেই মহারাজ। প্রধানমন্ত্রী, সব খোঁজ নিয়ে ওদের চিকিৎসার ব্যবস্থা করুন। আর সেনাপতি, সৈন্য সামন্ত নিয়ে মণিপুর গ্রামে যান। যে করেই হোক বাঘকে ঘায়েল করে বন্দি করতে হবে। আর তোমরা সবাই দল বেঁধে একসঙ্গে থেকো, যাতে বাঘ আক্রমণ করলে তোমরা প্রতিহত করতে পারো। তোমরা এখন এসো, যাও, আর সবাইকে আমার কথা বলে আশ্বস্ত করো। জয় মহারাজের জয়। সেনাপতি, মনে রেখো, তোমরা কিন্তু যুদ্ধে যাচ্ছ না, একটা বাঘকে ঘায়েল করে বন্দি করতে যাচ্ছ। আর তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যানিং চাই। মহারাজ, অপরাধ নামলে একটা নিবেদন ছিল। বলো বলো, যা বলার বলো। বলছি ওই যাকে 50 টাকা মাইনে দিয়ে খুলি রাখলে ওকে একবার ডেকে পাঠালে হয় না? ও, সেই সাদমার পালোয়ান? ঠিক আছে, ডাকো। চেষ্টা করতে অসুবিধা কোথায়? হরি হরি। জয় মহারাজের জয়। দেখো, প্রতিজ্ঞা দিয়ে একজন লাঠি হাতে এই বড় পাগড়ি
রসিকলাল, বলো তো এই অবস্থায় আমাদের আর কি কি করা উচিত? ভাবছি মহারাজ, ভাবছি। আচ্ছা মহারাজ, এরকম করলে হয় না যে ওই ঝেড়া পিটিয়ে ঘোষণা করলে হয় না যে যে বাঘ ধরতে পারবে তাকে অনেক টাকা পুরস্কৃত করা হবে? ভালো কথা। প্রধানমন্ত্রী সব ব্যবস্থা করুন, বাঘ মারতে পারলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। জয় মহারাজের জয়। সাতমার পালোয়ান, বলুন মহারাজ। মণিপুর গ্রামে এক বাঘ এসেছে, গরু ছাগল খেয়ে মানুষ মেরে সব ছাড়খাড় করে দিচ্ছে। যাও, ওই বাঘকে তোমায় মারতে হবে। তুমি তো এক ঝাঁক সাক্ষাৎ মারতে পারো, আর একটা বাঘ সে তো নড়ছি। মনে রেখো, বাঘ মারতে পারলে তোমায় যেমন আমি পুরস্কৃত করব, ঠিক তেমনি না মারতে পারলে তোমার মাথা আমি কাটবো। মহারাজ বহুত আছে, এক্ষুনি যাচ্ছি মহারাজ। বাবা জয় মহারাজের জয়। ও তুমি থাক, আজ আর গাড়ি বের করতে হবে না, যাওয়ার হবে না। যে আগে মহারাজ, আগে মহারাজ একটা নিবেদন ছিল। বলো। মহারাজ, ওকে আমি চিনি, ও ভুতু বোকা, ও মারবে বাঘ। কিন্তু ও যে বললো ও এক ভাই 7-7টাকে মেরেছে। আগে মহারাজ, ও 7-7টা মাছি মেরেছে। হ্যাঁ মহারাজ, ও 7টা মাছি মেরে নিজেকে 7 মার পালোয়ান ভাবে। আর তো কিছুই করার নেই, আরো একজন বাঘের পেটে গেল বোধহয়। বছর খেলা 7 মার পালোয়ান, এগোলে বাগে খাবে আর পিছলে রাজায় কর্তান নেবে। এবার কি করবে চাঁদু? রাজকর্মচারী হবে। হ্যাঁ, রাজকর্মচারী। এবার নিজের দেহটারে বাঘের পেটে চালান করে দাও। রাজকর্মচারী হবে। পালোয়ানজি, পালোয়ানজি, 50 টাকা মাইনে। এবার দেখ কেমন লাগে। এবার একটু ঘুমো, অনেক রাত হয়েছে। যাই দত্ত পাড়া দিয়ে দত্তরের ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে। আর পাচ্ছি না, তুই এবার ঘুমো, নালে কিন্তু এবার তোকে বাগে ধরবে। আমি বাঘকে ভয় পাই না। তবে তোকে ট্যাপায় ধরবে। ওরে বাবা, ভয় না না বাবা। বাচ্চাটার নাম শুনেই ঘুমিয়ে পড়লো। বাপরে, আমাকে ভয় করে না, পেপাকে ভয় করে না। জানো কি ভয়ঙ্কর জানোয়ার। যদি ওই জানোয়ারটা এদিকে আসে তাহলে তুমি গেছি।
জিরিয়ে নিই, একটু জিরিয়ে নিই। কিন্তু ঘুমালে তো চলবে না, এ রাজ্যের বড় বিপদ। কি যে করি, অনেক দূর ভাবছি চলে যাব, আর পাচ্ছি না। বাঘটাকেও ধরতে হবে। আরে ওটা কি? অন্ধকারে ঠিক চেনা যাচ্ছে না, ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ, কাছে গিয়ে দেখি তো, সত্যি তো ঘোড়াই তো। বেশ, ভালোই হলো। তাহলে ঘোড়াটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে রাত্রিবেলায় চালিয়ে আমি ঘরে যাব, তারপরে ভোর রাতে ঘোড়া দিয়ে দেই ছুট। এই বেঁধেছি, ঘোড়াকে বেঁধেছি। চল চল ঘোড়া, চল চল ঘোড়া। এখন কি করি? চল চল ঘোড়া, চল ঘোড়া, চল। এক্ষুনি নিয়ে বাড়ি যাবো, চল। কানাই কিনা বাঘকে ধরে নিয়ে চলছে। আমি স্বপ্ন দেখছি না তো? না, এই তো, ওই তো কানাই বাঘকে ধরে নিয়ে চলছে। হায় 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 হায়, কি হবে? ও 1000 টাকা পুরস্কার পেয়ে যাবে। হ্যাঁ, আর রাজা খুশি হয়ে আরো কত কিছু না দেবে। হায় হায়, আমি কি করব? সবাই কানাই কানাই করবে, আর আমাকে তো কেউ পাত্তাই দেবে না। আমি কি করব? আমি কি করব? আচ্ছা আচ্ছা, ওই কানার হাত থেকে দড়িটা কেড়ে নেব। ওরে বাবা, যদি বাঘটা হালুম করে এসে ঘাড়ের উপর পড়ে, আমি এখন তাহলে কি করি? কি করি? আচ্ছা, কানাই বাঘটাকে নিয়ে কি করে আমি বরং চুপি চুপি দেখি। হ্যাঁ, চুপি চুপি দেখি। আমি বাঘ ধরেছি। তুমি বাঘ ধরেছো? হ্যাঁ, আমি বাঘ ধরেছি। তা কিভাবে ধরলে, কিভাবে ধরলে? বুড়ো শিবতলায় বাঘটা শুয়েছিল। হ্যাঁ, আমি গিয়ে একবার চাপকে ধরলাম। তুমি চাপটে ধরলে, আর বাঘ তোমায় কিছু করলো না? করবে কি করে? এমন ভাবে তার গলাটা চেপে ধরলাম না যে বাঘটা নড়াচড়াই করতে পারলো না। বা যদি তোমার গায়ে তো দেখছি প্রচুর ক্ষমতা, তুমি বাঘটাকে ধরলে অথচ সে তোমায় কিছুই বললো না। তা বাঘটা এখন কোথায়? বাঘটা এখন আমার বাড়িতে আটকানো আছে। তা অত রাতে তুমি বুড়ো শিবতলায় কি করছিলে? মানে আমি হচ্ছে ওই পুরস্কার পাবো না, তাই বাঘ খুঁজতে বেরিয়েছিলাম। বাহ, বুড়ো শিবতলা থেকে তোমার বাড়ি তো অনেক দূর, তা বাঘটাকে কি করে তুমি নিয়ে এলে? ও কাঁদে করে, না 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 না, আমি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসেছি। তুমি টানতে টানতে নিয়ে এলে, তবু বাঘ তোমায় কিছুই বললো না। ওটা নিশ্চয়ই বাঘ নয়। দেখো, তোমার হেলে গরুটা হবে, বাড়ি গিয়ে দেখো। আপনারা শুনেছেন বাঘ ধরা পড়েছে? হ্যাঁ মহারাজ, ওই তো যোগীন নাকি ধরেছে। যোগিন ধরেছে? সে কি? অথচ সাতমারের বউ সেই অন্ধকার থাকতেই সিংহদুয়ারে এসে বলছে তার বাড়িতে একটা বাঘ বন্দি। ওরা ভয় মরছে আর বলছে কিছু একটা করতে। আমি রাজবাড়ির প্রহরীদের পাঠিয়েছি, ওরা আসুক। আরে, বাঘবন্দি সাতমারের বাড়িতে, আর তুমি বলছো তুমি ধরেছো? মানে ব্যাস ব্যাস ব্যাস, এই শোনো, আজ থেকে তোমাকে আর মহারাজের ঘোড়ার গাড়ির সহিসের কাজ করতে হবে না। তুমি ওই আস্তাবলের ঘোড়াগুলো দেখভাল করবে, তাদের কুমুদ ঘাটবে, খাবার দেবে। যাও। মহারাজ,
পক্ষে সব ব্যবস্থা করা আছে, নিয়ে এসো। সাদমারকে পুরস্কৃত করতে হবে। जो आज्ञा महाराज। সাদমার, আমার লোকজন এত চেষ্টা করলো, অথচ তারা কেউ কিছুই করতে পারলো না, অথচ তুমি একা তা করে দেখালে। তা সাতবার তুমি এখনো বাঘটাকে মারোনি কেন? আমি হুজুর এক গায়ে 7-7টাকে মারি, এটা তো একটা নসাদ ব্যাপার, তাই মারিনি হুজুর। ধন্য তুমি সাদমার, তুমি ধন্য, তুমি আমাদের গর্ব। বলো বলো, কি চাই তোমার? আমি এখানে কাজ করতে চাই মহারাজ। এই তো সত্যিকারের দেশ সেবকের মতো কথা। আজ থেকে তুমি হবে আমার সর্বক্ষণের সঙ্গী, আমার রক্ষী। আর 50 টাকা নয়, 500 টাকা মাইনে পাবে। জয় জয় জয়। এই নাও সাদমার, তোমার পুরস্কার। আমরা গর্বিত, রাজ্যবাসী গর্বিত। জয় জয়। সাদমার, কাল রাত থেকে তোমার উপরে খুব ধকল গেছে, যাও একটু বিশ্রাম নাও। জয় মহারাজ। তোমার মতো একটা বিশ্বস্ত লোক পেয়ে আজ আমার বড় নিশ্চিন্ত লাগছে। জয় মহারাজের জয়। মহারাজ, আজ এই সংবাদপত্রটি সিংহদ্বারে এক প্রহরী পড়ে থাকতে দেখেছি। দেখি দেখি। কি হয়েছে মহারাজ? এক রাজা রাজ্য জয় বেরিয়েছে, শত শত হাতি ঘোড়া গোলাগুলি নিয়ে তার সৈন্যরা পাহাড় ডিঙিয়ে আমাদের রাজ্যের সীমান্তে বিরাজ করছে। কাল সকাল থেকে যুদ্ধ শুরু। তাহলে এখন উপায়? মাথায় কিছু আসছে না। ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো। হ্যাঁ মহারাজ, শুনেছি ওরা পূর্ব দিকে রাজ্য জয় করতে গেছে, কিন্তু হঠাৎ এদিকে আবার ওদের সঙ্গে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র গোলাগুলি, তার শত্রুরা বড় ভয়ানক। তাহলে আর কি, সব হাত পা গুটিয়ে ওদের বশ্যতা স্বীকার করে নাও। না না মহারাজ, আমি তা বলতে চাইনি। আসলে ওরা যে শুধু রাজ্য জয় করছে তা নয়, ওরা লুটপাটও করছে। এতই যদি জানো, তাহলে তা প্রতিহত করার জন্য আগে থেকে তৈরি হওনি কেন? মহারাজ, ভেড়া পিটিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দিই, কাল ভোর থেকেই যুদ্ধ শুরু, সবাই যেন তৈরি থাকে। অবশ্যই, কোনোভাবেই বশ্যতা স্বীকার নয়। হারতেই যদি হয় তাহলে বীরের মতো হারবো। জয় জয় মহারাজের জয়। সেনাপতি, হাতি ঘোড়া কামান বন্দুক গোলাগুলি যেখানে যা আছে সব তৈরি রেখো। আর যেখানে যত সৈন্য আছে সবাইকে রণ সাজে তৈরি থাকতে বলো। জয় জয় মহারাজের জয়। মহারাজ, অপরাধ না নিলে একটা নিবেদন ছিল। বলো বলো। বলছি, একবার ওই সাতমারকে বললে হতো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে ডাকো। প্রহরী প্রহরী। জয় মহারাজের জয়। সাতমার পালোয়ানকে নিয়ে এসো। জয় হুজুর। ওর মতো পালনকেই আমার সর্বক্ষেত্রে দরকার, কিন্তু ওর কথাটা মাথায় ছিল না। মহারাজ, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা আর পালোয়ানগিরি করা এক কাজ নয়। কিন্তু তুমি থামো। তুমি জানো ও এক ভাই 7-7টাকে মারতে পারে, এভাবে কত শত সৈন্যকেও মেরে ফেলতে পারবে, সে খেয়াল আছে তোমার? প্রধানমন্ত্রী, আজ রাতের মধ্যেই বেশ কিছু চমকুকে বুকে এমন ভাবে প্রচারের ব্যবস্থা করো যাতে মনে হয় তুমি গ্রামবাসীর মনে সাহস যোগাচ্ছ। আসল কথা হলো শত্রুপক্ষকে শোনানো যে সাতমার পালোয়ান তোমাদের সাথেই আছে, তোমাদের আর কোনো চিন্তা নেই। যে এক গায়ে 7-7টাকে মারতে পারে, একটা বাঘকে ঘায়েল করে বন্দি করতে পারে, কি বুদ্ধিটা খারাপ? হ্যাঁ মহারাজ। চমৎকার বুদ্ধি মহারাজ। এতে যেমন শত্রুপক্ষ ভয় পাবে, তেমনি আমাদেরও লাভ হবে। তাহলে যাও, দলে দলে কায়দা করে প্রচার করে শত্রুপক্ষকে শোনাও।
যথার্থ। জয় মহারাজের জয়। সাদমাত, আমাদের সামনে আজ বড়ই দুর্দিন। কাল সকাল থেকেই যুদ্ধ শুরু, শত্রুপক্ষ ভয়ানক শক্তিশালী। এই অবস্থায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই। কাল ভোর থেকেই যুদ্ধ শুরু? ঠিক আছে মহারাজ, কোনো চিন্তা করবেন না। তুমি অভয় দিচ্ছ? আজ গভীর রাতে আপনি আমাকে একটা ঘোড়া দিতে পারবেন? তোমার যা চাই তুমি তাই পাবে। শুধু একটা ঘোড়া? ঠিক আছে, তুমি আমার ঘোড়াটাই নিও। মাফ করবেন মহারাজ, ও ঘোড়ায় আমি উঠতে পারবো না। শুধু ঘোড়া কি বলছো সাদমার? এই বিপদ থেকে তুমি যদি আমায় বাঁচাতে পারো তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তোমায় দেব। শুধু একটা ঘোড়া? সেনাপতি, আস্থা বলে কে আছে ডাকুন, একটা ভালো ঘোড়ার ব্যবস্থা করো। প্রহরী, প্রহরী। জয় আজ্ঞা মহারাজ। আস্তাবলের দায়িত্বে যে আছে তাকে ডাকো। জয় হুজুর। সাদমার, আমার কোনো সন্তান নেই, তাই আমি চাই তোমার মতো যোদ্ধা ব্যক্তি এবং সৎ মানুষ আমার ভার আর আমার রাজ্যের শাসন ভার গ্রহণ করো। জয় মহারাজের জয়। এই সাতমারকে একটা ভালো দেখে ঘোড়া দিবি যা। জয় আজ্ঞা মহারাজ। চলো সবাই, হাতে সময় বড়ই কম, প্রস্তুত হও। জয় মহারাজের জয়। কানাই হলো কিনা পালোয়ান ছিল, আর আমি ঘোড়ার সহিত থেকে ঘোড়ার দুধ ঘাটানো, তুমি থেকে তুই। আরে এত ভোর রাতে ওটা ওটা কে যাচ্ছে? কানাই না? হ্যাঁ তাই তো, কিন্তু যুদ্ধ তো কাল ভোরে, তাহলে এত রাতে ও কোথায় যাচ্ছে? দেখি তো একটু পিছু নিয়ে। ও বেটা, যুদ্ধ না করে পালিয়ে যাওয়ার ধান্দা, হ্যাঁ ওটি হবে না। আমি দেখে শুনে এমন যুদ্ধ পাগল ঘোড়া দিয়েছি যে যুদ্ধ ক্ষেত্র ছাড়া কিছুই চেনে না। ও তোমাকে শুধু শত্রুপক্ষ যুদ্ধে দাওয়া বাজিয়ে দিল, আমরা তো এখনো কেউ তৈরি হয়নি। এই দেখে, এই যুদ্ধের বাজনা শুনে ঘোড়া লাফাচ্ছে, এবারে কানাইয়ের প্রাণটা যাবে। দেখি ঘোড়া তো ছুটছে, বন জঙ্গল পেরিয়ে ঘোড়া ছুটছে, লতা পাতা জড়িয়ে। কানাইয়ের এমন অবস্থা জানো জানো, দেখে মনে হচ্ছে, দেখুন দেখুন, দেখে মনে হচ্ছে যেন একটা পাহাড় ছুটে যাচ্ছে। দেখি ঘোড়া যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল, কানাই একা। এবার কানাইকে কে বাঁচাবে? আরে আরে এটা কি হচ্ছে? আরে ওটা কি হচ্ছে? সব সৈন্য সামন্তরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে কেন? শত্রুপক্ষের সৈন্যরা সব পালাচ্ছে কেন? ওরা কি ভয় পেয়েছে নাকি? হতে পারে যেভাবে কালকে কানাইকে নিয়ে প্রচার হয়েছে, হতে পারে। আচ্ছা ওটা কানাইয়ের সামনে, ওটা কে? ওটা হ্যাঁ শত্রুপক্ষের রাজা না? বুড়ো মানুষ, বোধহয় পালাতে পারেনি। হ্যাঁ দেখি রাজা মশাইকে বেঁধে ঘোড়ায় তুলে কানাই এদিকেই ছুটে আসছে। আমি পালাই বাবা।
হ্যালো 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 শেষ হলো নাটক সাতমার পালোয়ান। রচনা মৃণাল দে, পরিচালনায় অসীম প্রামাণিক, চরিত্রলিপি অংশগ্রহণে কানাই সাতমার, তীর্থবতী পাল, যোগিন শুভেন্দু হালদার, রাঙা বউ মানসী মণ্ডল, রাজা প্রতীক মাইতি, প্রধানমন্ত্রী মধুসূদন রায়চৌধুরী, প্রধান সেনাপতি জয়ন্তী চক্রবর্তী, রসিকলাল মণিলাল মাঝি, প্রহরী কৃষ্ণেন্দু মণ্ডল, ঠাকুরমা জয়ন্তী মাইতি, নাতি সৌদীপ্ত মাইতি, বাঘ পার্থপ্রতিম মাইতি, গ্রামবাসী এক রূপম পাত্র, গ্রামবাসী দ্বিতীয় কেয়া ধারা। অসীম দা, আমাদের নাট্য নির্দেশক অসীম দা, অসীম দাকে মঞ্চে ডাকছি। সবাই সামনের দিকে তাকাবে, ফটো সেশন হচ্ছে। বড় স্যার একটু মঞ্চে আসবেন। বড় স্যার, বড় স্যার, বড় স্যার একটু মঞ্চে আসবেন। আসুন আসুন, সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো। খুব সুন্দর আমরা নাটক দেখতে পেলাম, সাতমার পালোয়ান। সমস্ত অভিভাবককে আন্তরিক অভিনন্দন জানাই, ওনারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন, সুন্দরভাবে সহযোগিতা করেছেন। আমরা সুন্দরভাবে নাটক দেখতে পেয়েছি ও উপভোগ করতে পেরেছি, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাঘের মূর্তিটা কোথায়?